আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে তারেক রহমানকে চাপ দিচ্ছে কমনওয়েলথ। এদিকে 18 তারিখে মোদির সাথে ঢাকায় ফিরছেন শেখ হাসিনা। বিএনপি দলের পক্ষে বিদেশ নীতি উপদেষ্টা হুমায়ুন কবির তিনি জানিয়েছেন তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দুই দেশের সম্পর্ক কিছুদিন ধরে ভালো না থাকলেও এই সফর নাকি সম্পর্ক ঠিক করার বড় সুযোগ হতে পারে। কিন্তু আসল চমক অন্য জায়গায়। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, মোদি যদি ঢাকায় আসেন তাহলে তিনি নাকি শেখ হাসিনাকেও সঙ্গে নিয়ে আসতে পারেন। ভাবুন তো, যে নেত্রী 2024 সালে দেশ ছেড়েছিলেন তিনি যদি আবার 2026 সালে নতুন সরকারের শপথের দিন এসে ফেরেন তাহলে দৃশ্যটা কেমন হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর থাকা সব রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এই ঘোষণার পর দেশ জুড়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। নতুন সরকারের উপরে অলরেডি চাপ সৃষ্টি করা শুরু হয়েছে এবং বিদেশি চাপ তৈরি হয়েছে। কমনওয়েলথ থেকে নতুন চাপের খবর আসলো এবং কমনওয়েলথ বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। তাহলে কি বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা, রাজনৈতিক নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে নির্বাহী আদেশে এবং নিবন্ধন স্থগিতের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো উঠে যাচ্ছে? কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ মিশন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে। একই রকম সুপারিশ জমা দেবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ পর্যবেক্ষণ মিশন। সূত্রগুলো বলছে, ভোটের আগে থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর যে চাপ ছিল সেটি নিয়ে এখন ভাবতে হচ্ছে বিএনপিকে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ঘটনাটি দেখবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 2024 সালের আগস্টে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে চলে যান। তার দল বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা হওয়ার পর দেশের রাজনীতি পুরো বদলে যায়। এরপর কিছুদিন দেশ চালান ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। সবাই অপেক্ষা করছিল নির্বাচনের জন্য। অবশেষে নির্বাচন হলো আর জয় পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন দলের প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। কিন্তু শপথ অনুষ্ঠান নিয়েই শুরু হয়েছে আসল আলোচনা। খবর উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে আসতে পারেন। দুই দেশের সম্পর্ক কিছুদিন ধরে ভালো না থাকলেও এই সফর নাকি সম্পর্ক ঠিক করার বড় সুযোগ হতে পারে। কিন্তু আসল চমক অন্য জায়গায়। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, মোদি যদি ঢাকায় আসেন তাহলে তিনি নাকি শেখ হাসিনাকেও সঙ্গে নিয়ে আসতে পারেন। ভাবুন তো, যে নেত্রী 2024 সালে দেশ ছেড়েছিলেন তিনি যদি আবার 2026 সালে নতুন সরকারের শপথের দিন এসে ফেরেন তাহলে দৃশ্যটা কেমন হবে। বিমানবন্দরে নেমে মোদির পাশে হাঁটছেন শেখ হাসিনা। এই ছবি মুহূর্তেই সারা দেশকে কাঁপিয়ে দিবে। অনেকে বলছেন এটা হতে পারে নতুন শুরুর ইঙ্গিত, হয়তো অতীতের ঝামেলা ভুলে নতুনভাবে সম্পর্ক করার চেষ্টা। আবার কেউ বলছেন এতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে, কারণ শেখ হাসিনা দেশে ফেরা মানেই আবার পুরনো বিতর্ক সামনে আসা। ঢাকা এখন এক প্রস্তুত বড়দিনের জন্য। একদিকে তারেক রহমানের শপথ, অন্যদিকে নরেন্দ্র মোদীর সম্ভাব্য সফর, আর তার সঙ্গে শেখ হাসিনা যদি দেশে ফেরার আলোচনা, সব মিলিয়ে পুরো দেশকে তাক লাগিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করছে। 18 ফেব্রুয়ারি কি শুধু শপথের দিন হবে, নাকি সেদিনই হবে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নাটকীয় প্রত্যাবর্তনের দিন? এখন সবার চোখ সেই মুহূর্তের দিকে, যখন বোঝা যাবে গুঞ্জনটা সত্যি ছিল নাকি শুধু রাজনৈতিক। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে। একই রকম সুপারিশ জমা দেবে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ পর্যবেক্ষণ মিশন। সূত্রগুলো বলছে, ভোটের আগে থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলার বিষয়ে আন্তর্জাতিক পক্ষগুলোর যে চাপ ছিল সেটি নিয়ে এখন ভাবতে হচ্ছে বিএনপিকে। তবে কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলা হবে সেটি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও শিগগিরই বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়ার পথে হাঁটতে পারে নতুন সরকার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপির সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে। 1.5 বছর ধরে বন্ধ থাকা আওয়ামী লীগের পার্টি অফিস বিএনপি নেতাকর্মীরা খুলে দিচ্ছেন। এক্ষেত্রে স্পষ্ট বোঝা যায় আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের গোপন আতাতের মাধ্যমে তারা জয়লাভ করেছে। 13 ফেব্রুয়ারি রাতে দলের
অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী ফলাফল পর্যালোচনা ও দলীয় অবস্থান নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথা বলেন এনসিপির মুখপাত্র। এর ঠিক একদিন পরে ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উড়িয়েছে 7-8 জনের একটি দল। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সালাম জানান। শনিবার দুপুরের পর 7-8 জনের ওই দলটি আওয়ামী লীগের কার্যালয় ভবনের সামনে আসে, যে ভবনে বছর দেড়েক ধরে ঝুলতে দেখা গেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট লেখা একটি ব্যানার। ঘটনাস্থলের পাশের ফুটপাতের একজন ব্যবসায়ী বলেন, একদল লোক জাতীয় পতাকা নিয়ে এসে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে সালাম জানায়। পরে তারা পতাকাটি বিদ্যুতের একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে চলে যান। গত বছরের 5ই আগস্ট গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গুলিস্তানে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে ছাত্র জনতার রোষণালে পড়ে। তছনছ করার পর আগুন দেওয়া হয় 10 তলা ভবনটিতে। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এই ভবনে ময়লা আবর্জনার স্তূপ জমেছে। ভাসমান মানুষের নেশার আড্ডা জমতে এখানে। কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। তখন থেকে এই 3 ভবন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। গত 18 মাস ধরেই সারা দেশের আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়গুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিশেষ করে গত বছরের মে মাসে নিষেধাজ্ঞা আরোপ করার পর দলটির নেতাকর্মীরা কার্যত লুকিয়ে বা গোপনে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে। নিষেধাজ্ঞার কারণে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ছিল না। দেশীয় আন্তর্জাতিক মহল থেকে বড় একটি রাজনৈতিক দলের উপর নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি নিয়ে নানা ধরনের আপত্তি ছিল। এমনকি জাতিসংঘ তাদের রিপোর্টেও কোনো দলকে নিষেধাজ্ঞা না দেওয়ার পরামর্শ দিয়েছিল। কমনওয়েলথ নির্বাচনের আগে বেশ কয়েকবার এ নিয়ে সরকারের সাথে কয়েক দফা বৈঠক করেছে। রিকনসিলিয়েশনের জন্য উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা এবং সাবেক প্রধান বিচারপতিকে দক্ষিণ আফ্রিকা নিয়ে গিয়েছিল সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক টিম ভোটের আগেও সরকারের সাথে এ নিয়ে কথা বলেছিল। নির্বাচন পর্যবেক্ষণ শেষে কমনওয়েলথ টিম নতুন সরকারের কাছে এ ব্যাপারে সুপারিশ করেছে। তাদের সুপারিশে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা উচিত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক রিপোর্টে বলা হয়েছে, প্রতিনিধি দলটি জানায়, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। একই ধরনের সুপারিশ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ পর্যবেক্ষণ মিশন। তাদের দৃষ্টিতে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে সমাজের সব প্রতিনিধিশীল গোষ্ঠীর অংশগ্রহণই মুখ্য বিষয়। শনিবার সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, একটি নির্বাচন অংশগ্রহণমূলক হলো কিনা তা শুধু ভোটের হার দিয়ে বোঝায় না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কমনওয়েলথ ও ইউ উভয়ের বক্তব্য একত্রে পড়লে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। সেটি হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে বিরোধী কণ্ঠকে দমন করে রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করে কোনো নির্বাচনই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। ভোট কেন্দ্রে ব্যালট পড়লে যদি রাজনৈতিক প্রতিযোগিতার মাঠ অসম হয়, তবে সেই ভোট কেবল সংখ্যার খেলা, জনগণের প্রকৃত রায় নয়। ভূমিদাস বিজয়ের পর তারেক রহমানকেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রশ্নে এটি আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করে বলে উত্তর দেন তারেক রহমান। বিদেশি এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের মানুষের মধ্যে যেখানে আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছে, সেই বিবেচনায় সমস্যার সমাধান বা মিটমাটের জন্য পরিকল্পনা কি? এমন প্রশ্নের উত্তরে নতুন সম্ভাব্য প্রধানমন্ত্রী বলেন, এর সমাধান আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে হবে। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, বিএনপি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা চালিয়ে যাবে কিনা। এমন প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি। আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় বা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি বিচার বিভাগের বিষয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিষয়ে বিচার বিভাগকে নির্বাহী এবং আইনি সবার কাছ থেকে আলাদা রাখার কথা বলেন তিনি। সূত্রগুলো বলছে, 3টি দেশের রাষ্ট্রদূত, বেশ কয়েকটি বিদেশি সংস্থা ভোটের আগেই তারেক রহমান এবং বিএনপির শীর্ষ নেতাদের সাথে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছিলেন। প্রশ্ন হলো, জাতীয় ও আন্তর্জাতিক চাপে যদি দলটি নিষেধাজ্ঞা তুলতে হয়, তাহলে কোন প্রক্রিয়া আগাবে নতুন সরকার? সূত্রগুলো বলছে, এক্ষেত্রে বিএনপির বেশিরভাগ শীর্ষ নেতৃবৃন্দ আইনি পথেই হাঁটতে চায়। সন্ত্রাস বিরোধী আইনের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, অথচ আইনটিতে দলের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধানই ছিল না। সেজন্য নতুন সরকার আদালতের মাধ্যমে এর সুরাহা করতে চায়। কারণ যেহেতু আইনে এ ধরনের বিধান নেই, তাই আদালতের রায় আওয়ামী লীগের পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে বিএনপির একাধিক নেতা বলেছেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি শেখ হাসিনার বিচারের বিষয়টি নিয়ে নতুন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে দ্রুত। কারণ বিষয়টিতে ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের সম্পর্ক অনেকখানি জড়িত।
তাছাড়া আওয়ামী লীগের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আছে, বেশিরভাগ নেতাকর্মী পলাতক, তাদের বিরুদ্ধে হরে দরে হওয়া মামলাগুলো পর্যালোচনা করে ব্যবস্থা নিতে হবে। বিএনপির একটি সূত্র বলছে, কমনওয়েলথের সুপারিশে খুব তাড়াতাড়ি বিএনপি রিকনসিলিয়েশনের উদ্যোগ নিতে পারে। সেক্ষেত্রে নতুন সরকার নিরপেক্ষ সিনিয়র আইনজীবীদের পরামর্শ নিতে পারে দ্রুত। দর্শক, নতুন সরকার আসতে এখনো 2-3 দিন যখন বাকি, তখন নতুন সরকারের উপরে অলরেডি চাপ সৃষ্টি করা শুরু হয়েছে এবং বিদেশি চাপ তৈরি হয়েছে। কমনওয়েলথ থেকে নতুন চাপের খবর আসলো এবং কমনওয়েলথ বলছে আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচনের পরেই এই বিবৃতি, কমনওয়েলথের এই বিবৃতি নতুন সরকারের জন্য একটা বড় চাপ। তাহলে কি বিএনপি সরকার ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞা, রাজনৈতিক নিষেধাজ্ঞা যেগুলো রয়েছে, নির্বাহী আদেশে এবং নিবন্ধন স্থগিতের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো উঠে যাচ্ছে? কমনওয়েলথ অলরেডি চাপ সৃষ্টি করেছে এবং সেই চাপটা নতুন সরকারের উপরে গিয়েই বর্তাচ্ছে। কারণ এই মুহূর্তে সরকার গঠন হতে যখন আর 2 দিন মাঝখানে বাকি, ঠিক সেই মুহূর্তে এসে কমনওয়েলথের এই বিবৃতি নতুন সরকারের উপরেই যে চাপ, পুরানো বর্তমান সরকারের ওপরে তাদেরকে বলে তো আর কোনো লাভ নেই, কারণ তাদের মানে কার্যক্ষমতা আর নেই, বস্তুত তাদের কার্যক্ষমতা শেষ হয়ে গেছে। এরকম একটা মুহূর্তে কমনওয়েলথের এই বিবৃতি একটা বড় ইঙ্গিত বহন করে। কি বলছে তারা? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের সুপারিশ কমনওয়েলথের। রীতিমতো সুপারিশ করছে। কি বলছে? কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক মিশন। নতুন সরকারের কাছে একেবারে স্পেসিফিকলি বলে দিয়েছে, আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, যেমন 14 দলকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, কোনো সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। জাতীয় পার্টি নির্বাচন করেছে, কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার আগে পর্যন্ত তাদের কোনো ধরনের কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি। তাদের অফিস বারবার ভাঙচুর করা হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে। এই ব্যাপারগুলোর বিরুদ্ধে কমনওয়েলথ তাদের সুপারিশ বলেছে। আজকে নির্বাচন পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে এই সুপারিশ করা হয়। প্রতিনিধি দল জানায়, নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা। তার মানে একেবারে সরাসরি বলা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে হবে। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তারা। জানিয়েছে, গণভোটে জনগণের সমর্থনের বাস্তবায়ন দেশের ভিত্তি আরও মজবুত করবে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম উদ্বেগজনক ছিল বলে তারা মনে করে। প্রতিনিধি দলটি আরও জানায়, অনলাইনে ছড়ানো বিভ্রান্তি মোকাবেলায় কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন। নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অভিযোগ না থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে এই পর্যবেক্ষক মিশন। এর আগে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক হয়েছে উল্লেখ করে সন্তুষ্টি জানিয়েছিল ইইউ। কিন্তু কমনওয়েলথের পক্ষ থেকে ভিন্ন কথা বলা হচ্ছে। কমনওয়েলথের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করতে হবে নতুন সরকারকে। তার মানে তারা একেবারে স্পষ্ট বলতে চাইছে যে এবারের নির্বাচনে তাদেরকে অংশগ্রহণ করতে না দেওয়াটা কোনোভাবেই নির্বাচনকে ইনক্লুসিভ মর্যাদা দিতে পারে না। নতুন সরকার এখন কি করবে? নতুন সরকার সরকার আসার আগে থেকেই যে চাপ তৈরি হলো, এই চাপ আসতেই বাড়বে। পার্শ্ববর্তী ভারতের চাপ তৈরি হবে, ভারতের দেয়া মন্ত্রে যুক্তরাষ্ট্র চাপ তৈরি করবে এবং যুক্তরাজ্যের চাপ আগে থেকেই রয়েছে। ভারতের কারণে রাশিয়ার চাপ তৈরি হবে। এই চাপগুলো মোকাবেলা করা আমার মনে হয় যে সরকার কঠিন দিকে হয়তো নিয়ে যাবে না। সরকারও চাইবে যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক, কারণ তারেক রহমান খুব স্পষ্ট করে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন যে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, কারণ আজকে আমি একটা দলকে নিষিদ্ধ করছি, কালকে যে সে আমাকে নিষিদ্ধ করবে না তার গ্যারেন্টি কোথায়? যার একটা লক্ষণ আমরা নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রমে দেখেছি। অনেকভাবেই আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে মাইনাস করার পরে এবার বিএনপিকে মাইনাস করার প্ল্যান চলছে। বিএনপিকে মাইনাস করতে পারলে একটা বড় শক্তি, যারা পাকিস্তানপন্থী শক্তি, সেই শক্তি বাংলাদেশে রাজ করতে পারবে এবং বাংলাদেশটাকে আফগানিস্তান এবং আফগানিস্তানের মতো সংস্কৃতি, আফগানিস্তানের মতো মরুভূমি বানিয়ে ফেলাটা তাদের জন্য খুব বেশি সহজ হবে। সেই পথে কি হাঁটবে বিএনপি, নাকি বিএনপি সহনশীল ইনক্লুসিভ পথে হাঁটবে? বলা যেতে পারে যে ভূমিধ্বস বিজয়ের পর এই প্রথম দেশি বিদেশি সাংবাদিকদের সামনে সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন তারেক রহমান। বেশ কিছু প্রশ্নই তার দিকে ছুড়ে দেওয়া হয়েছিল। তিনি প্রথমে একটি তার স্ক্রিপ্টেড বক্তব্য পড়ে পাঠ করেন। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেক্ষেত্রে যে প্রশ্নটি ঘুরে ফিরে সংবাদ সম্মেলনে বারবার বলার চেষ্টা করেছে বিভিন্ন বিদেশি সাংবাদিকরা, যে শেখ হাসিনাকে ফেরাতে তারেক রহমান বা তার সরকার কি উদ্যোগ নেবেন, না হলেও 3 জন বিদেশি সাংবাদিক একই প্রশ্ন করেছেন। তারেক রহমান সেক্ষেত্রে খুব স্মার্টলি যে উত্তরটি দিয়েছেন যে তিনি বিশ্বাস করেন যে তার সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং আইন অনুযায়ী
যা করণীয় সেটি সেক্ষেত্রে আইন অনুযায়ী তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো সুস্পষ্ট উত্তর তিনি দেননি বা কোনো ব্যক্তিগত মতামতও তিনি তুলে ধরেননি। তিনি আইনের উপর শ্রদ্ধাশীল থেকে তার মন্তব্যটি তুলে ধরেছেন। ফলে এক্ষেত্রে যেমন ইন্ডিয়ান সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন, এক্ষেত্রে বিদেশি অন্যান্য যারা সাংবাদিক তারা প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা, শেখ হাসিনাকে কিভাবে ভারতের কাছে ফেরত চাইবেন, কখন ফেরত চাইবেন, এই জাতীয় প্রশ্ন বারবার করা হয়েছে সংবাদ সম্মেলনে। কিন্তু তারেক রহমান এই প্রশ্নটি বারবারই বলেছেন যে তিনি উত্তরটি পরিষ্কার করেছেন এইভাবে, তিনি এবং তার যেই সরকার হতে যাচ্ছে সেই সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং তারা কোনো কিছুতে হস্তক্ষেপ করে না। আইন অনুযায়ী যা দরকার সেটি আইনগত ব্যাপারটি দেখবে। সেক্ষেত্রে কোনো প্রকার হস্তক্ষেপ বা কোনো প্রকার তার ব্যক্তিগত অভিমত সেক্ষেত্রে তিনি প্রাধান্য দেননি। তুলে ধরা ছিল যে আসলে কোন দেশের সাথে সম্পর্ক ভালো হবে। এক দেশের সাংবাদিক, যেমন ইন্ডিয়ার সাংবাদিকরা বলছিল ভারতের সাথে সম্পর্ক কিভাবে উন্নয়ন ঘটবে। চীনের সাংবাদিকরা বলছিল তাদের সাথে সম্পর্ক কোন দিক থেকে যাবে। পাকিস্তান আল জাজিরার সাংবাদিকরা বলেছে অন্য কথা। এক্ষেত্রেও তারেক রহমান বেশি স্মার্ট যে অ্যান্সারটি দিয়েছেন সেটি হচ্ছে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের স্বার্থই তার সরকারের প্রধান লক্ষ্য এবং কোনো কান্ট্রি সেন্ট্রিক রিলেশন বিএনপি করবে না। অর্থাৎ কোনো বিশেষ কোনো দেশ প্রাধান্য নয়। বাংলাদেশের স্বার্থ এবং বাংলাদেশের জনগণের স্বার্থকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে এবং এটিই তার বিএনপি সরকারের মেইন মোটো বা মূল লক্ষ্য। সেটি তিনি উল্লেখ করেছেন। তো বিষয়টি এরকম না যে ভারতের সাথে খুব মাখামাখি, পাকিস্তানের সাথে মাখামাখি, চীনের সাথে এইটা না। তিনি সোজাসুজি কথা বলেছেন, নো কান্ট্রি সেন্ট্রিক রিলেশন, কোনো দেশভিত্তিক সম্পর্ক নয়। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ তার কাছে সবার আগে। সে প্রশ্নটি তিনি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছেন। আর আরেকটি যেটি প্রশ্ন করা হয়েছিল একজন দেশি সাংবাদিক, যদিও তিনি বিদেশি একটি প্রতিষ্ঠানে কর্মরত, তিনি সেক্ষেত্রে তারেক রহমানকে যে প্রশ্নটি করতে চেয়েছিলেন যে মাঠে তো খুব সহজ ছিল, তাহলে শেষে কেন কারচুপির বা বিএনপির অভিযোগের প্রসঙ্গটি আসছে। যে প্রশ্নের উত্তরটি তারেক রহমান দিয়েছেন সেটি মনে হয় ওই সাংবাদিক ঘূর্ণাক্ষরেও ভাবতে পারেননি যে এত সুন্দরভাবে সাংবাদিককে হ্যান্ডেল করা যায়। চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে জনগণের যেই ভালোবাসা, সেই জনগণের ভালোবাসাকে তারা কনভিন্সড করেছেন। এটি যদি কারচুপি হয় তাহলে জনগণের ভালোবাসাকে তারা কনভিন্সড করেছেন। প্রত্যেক জনগণের কাছে তারা গিয়েছেন, জনগণের ভালোবাসাই তাদের সেটি। এটিকে আপনি যে নামেই ডাকুন না কেন। কাজেই এই যে উত্তরটি আমার মনে হয় সাংবাদিক যিনি অনেককে বিব্রত করেন, অনেক কিছু করার চেষ্টা করেন, একজন বিদেশ প্রবাসী সাংবাদিক, বাট তার যে উত্তর, সেই উত্তরটি আমার মনে হয় যে তিনি যদি সাংবাদিকতার দন্তস্ব বুঝে থাকেন তাহলে তিনি বুঝে গেছেন যে এটি অন্য কোনো নেতা কিংবা অন্য কোনো যেই ধরনের রাষ্ট্রনায়ক তিনি ইন্টারভিউ দিচ্ছেন না। কাজেই চমৎকারভাবে এটি হ্যান্ডেল করেছেন আমরা নিঃসন্দেহে বলতে পারি। আরেকটি প্রশ্ন যেটি বলা হয়েছিল যে জেনজিদের উপরে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে জেনজির উপরেই তো আসলে সরকার পরিবর্তন বিপ্লব হলো, তাহলে আপনারা কি জেনজিদের খুব গুরুত্ব দেবেন কিনা। তিনি বলেছেন হ্যাঁ, জেনজিদের তিনি অবশ্যই গুরুত্ব রাখবেন, কিন্তু নিশ্চয়ই অন্যদেরকে উপেক্ষা করে নয়। অর্থাৎ একই সাথে তিনি সমস্ত বয়স, সমস্ত সম্প্রদায়, সমস্ত মানে বিভেদ ভুলে সব মানুষের পক্ষেই তিনি কে গুরুত্ব দিবেন। সেটি হতে পারে স্পেশালাইজড যারা রয়েছেন তাদের জন্য হতে পারে, বৃদ্ধ হতে পারেন, মহিলা হতে পারেন, কৃষক হতে পারেন। অর্থাৎ সবাইকেই তার সম্মান দিবেন এবং সবার গুরুত্ব অনুযায়ী তিনি চলবেন। এক কথায় বলা যেতে পারে যে ভূমিধ্বস বিজয়ের পরে তারেক রহমান যেই সাক্ষাৎকারটি দিলেন এবং সেই পুরো দেশি বিদেশি সাংবাদিকদের সামনে তা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। ফলে যে প্রশ্নটি বারবার তারা বের করতে চেয়েছিল যে শেখ হাসিনা ফিরবেন কিনা, বিচারের মুখোমুখি হবে কিনা, কবে ফিরবেন বা আওয়ামী লীগের, কিন্তু ওনার উত্তরটা ওনার একই জায়গায় ছিল। উনি বারবারই বলেছেন, উত্তরটা আমি রিপিটেড, যে আমার সরকার আইনের শাসনে বিশ্বাসী এবং তিনি সরকার কখনোই আইন বা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করবে না, এটিকে এর মতো করেই চলতে দিবে। তো আসলেই বলা যেতে পারে ভূমিধ্বস বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলন। নিঃসন্দেহে যদি আপনি মার্কিং দেন তাহলে এই সংবাদ সম্মেলনটি ছিল 100-তে 100। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।